আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাই তোমাদের উচ্চাসে। উচ্চাস কর্তৃক আয়োজিত নিয়মিত ফ্রি এক্সামের পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতির যে লাস্ট তোমাদের এমসিকিউ এক্সামটা গেল, সেই এক্সামের সলভ ক্লাস আজকে আমরা আলোচনা করব। সো চলো আজকের আমরা সলভ ক্লাসটা দেখি। এই এক্সামে তোমাদের ম্যাক্সিমামদের অভিযোগ বলতে পারো যে ছিল যে তোমাদের কোশ্চেনটা একটু ট্রিকি বা একটু হার্ড লাগছে। তো চলো আমরা হচ্ছে একে একে তোমাদের যে সবগুলো এমসিকিউ সলভ করে দেখাই। তোমার যে এমসিকিউটাতে প্রবলেম মনে হয়েছে বা যে এমসিকিউটার কনসেপ্টে তোমার মনে হয়েছে যে একটু বেশি ট্রিকি বা একটু বেশি ডিফিকাল্ট, তো তোমরা সেই এমসিকিউটা খুব ইজি ভাবে যাতে সলভ করতে পারো সেই ট্রিক্সগুলো আমরা একটু দেখি। তো শুরুতেই যদি আমরা এক নাম্বার এমসিকিউটা দেখি, যে এক নাম্বার এমসিকিউটা ছিল মন্দনের একক কোনটি। মন্দনের একক কোনটি? আচ্ছা, মন্দন মানে কি? মন্দন মানে তো আমরা জানি, মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত। হ্যাঁ, তো জাস্ট হচ্ছে ত্বরণ হচ্ছে পজিটিভ, অর্থাৎ সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কোনো বস্তুর যে বেগের যে পরিবর্তনের হার সেটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে ত্বরণ। আর যদি বেগের পরিবর্তনের হারটা সময়ের সাথে সাথে যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে মন্দন। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা যদি একটু মন্দনের এককটা বের করি, তাহলে আমাদের শুরুতেই ত্বরণের এককটা বের করতে হবে। ত্বরণের একক আর মন্দনের একক সেম, জাস্ট হচ্ছে কি একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো ত্বরণের ইকুয়েশন আমরা কি জানি? A is equal to b minus u by t। এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। A is equal to b minus u by t, এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন, যেখানে এই যে এটা হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। আচ্ছা, তো এটা যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে b minus u by t এটা মানে কি? বেগ বাই সময়, তাই তো? বেগ বাই সময়। এখানে বি এর জন্য আলাদা একক, ইউ এর জন্য আলাদা একক বসাইতে হবে না। এটা যেহেতু দুইটাই হচ্ছে বেগ, আমরা একক বের করব, আমরা জাস্ট হচ্ছে বেগের এককটা বসাবো। তাহলে দেখো, বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। এখন বেগের এককটা এই যে মিটার পার সেকেন্ড কোত্থেকে আসলো, এটা যদি আমরা একটু বের করি, তাহলে আমরা বেগ কি জানি? ভেলোসিটি বা বি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। তাহলে বি ইজ ইকুয়াল টু দূরত্ব কি? দূরত্ব হচ্ছে মিটার, সময় হচ্ছে টি, সরি, সময় হচ্ছে টি, টি মানে এস, সেকেন্ড। তাহলে বি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই যে এটাই হচ্ছে বেগের একক, এটাই আমরা এখানে বসাইলাম। বেগ বাই সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস। তাহলে আলটিমেটলি ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসটা উপরে গেলে -1, তাহলে মাইনাস এস, এস ইনভার্স ওয়ান, এস ইনভার্স ওয়ান, এস ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে ত্বরণের একক, আর ত্বরণের একক মানে হচ্ছে মন্দনের একক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট এমসিকিউটা দেখবো, 2। এরপর আমরা 2 নম্বর এমসিকিউটা দেখবো। 2 নম্বর এমসিকিউটা কি ছিল? 2 নম্বর এমসিকিউটা ছিল মুক্তভাবে পড়ন্ত বস্তু কিসের উপর নির্ভর করে? মুক্তভাবে পড়ন্ত বস্তু কিসের উপর নির্ভর করে? আচ্ছা, অপশনে কি ছিল? অপশনে ছিল যে ব্যাগের উপর, কোণের উপর, ব্যাগ ও কোণের উপর, আর হচ্ছে ভরের উপর। মুক্তভাবে পড়ন্ত বস্তু কে দিয়েছেন? বিজ্ঞানী গ্যালিলিও। তিনি 3টি সূত্র প্রদান করেছেন, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। হ্যাঁ, তো প্রথম সূত্রে কি বলা আছে? প্রথম সূত্রে বলা আছে যে বিনা বাধায় পড়ন্ত একটি বস্তু, দুটি বস্তু একই উচ্চতা হতে একই সময়ে
একই পথ অতিক্রম করে। আর বাকি দুইটা সূত্র কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর দ্বিতীয় যে সূত্রটি দিয়েছেন, দ্বিতীয় সূত্রটি হলো যে টি সময়ে মুক্তভাবে পড়ন্ত বিনা বাধায় একটি বস্তু টি সময়ে বিবেগ প্রাপ্ত হয়। টি সময়ে বিবেগ প্রাপ্ত হয়, অর্থাৎ বি ভেরিসেস টি। আর তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্রটা হচ্ছে যে একই বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে, টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এই যে দূরত্ব অতিক্রম করে তা এইচ ভ্যারিসেস টি স্কোয়ার। এতটুকু তো বুঝতে পারছো যে বিজ্ঞানী গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেছেন। এখন দেখো এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি আছে, দ্বিতীয় সূত্রে বেগ, সময়, আর তৃতীয় সূত্রে কি বলা আছে, উচ্চতা, সময়। তাহলে আলটিমেটলি দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু বস্তু বেগের উপর নির্ভরশীল, আমরা জানি সময়ের উপর নির্ভরশীল এবং উচ্চতার উপর নির্ভরশীল, তাই না? কিন্তু দেখো পড়ন্ত বস্তু কিন্তু ভরের উপর নির্ভরশীল না। বিজ্ঞানী গ্যালিলিও যে তিনটি পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছেন সেখানে কিন্তু ভরকে উল্লেখ করেনি, তিনি বলছে কি মুক্তভাবে পড়ন্ত বিনা বাধাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এখানে বেগের উপর নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল এবং উচ্চতার উপর নির্ভরশীল। তাহলে তোমাদের অপশনে কি ছিল? অপশনে ছিল যে বেগের উপর নির্ভরশীল, কোণের উপর নির্ভরশীল, বেগ ও কোণের উপর নির্ভরশীল, আরটা হচ্ছে কি যে ভরের উপর নির্ভরশীল। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেগের উপর নির্ভরশীল। বেগের উপর নির্ভরশীল। এই যে দেখো বেগের উপর নির্ভরশীল, যদি বলতো সময়ের উপর নির্ভরশীল, হ্যাঁ তাহলে এটাও সঠিক, সময়ের উপর নির্ভরশীল এবং উচ্চতার উপর নির্ভরশীল। তো আশা করি তোমরা 2 নং এমসিকিউটা বুঝতে পারছো। এখন দেখো নেক্সট 3 নং এমসিকিউটাতে কি বলা আছে যে 2 মিটার/সেকেন্ড সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? তাহলে আমরা কোয়েশ্চেনটাকে লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড বেগে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? তো এখানে দেখো শুরুতেই এখানে কি বলা আছে, সমবেগ। হ্যাঁ, এটা কি বেগের মান, এটা হচ্ছে সমবেগের কথা বলছে, আমাদের বের করতে হবে কি ত্বরণ। তাহলে দেখো আমরা যদি বের করি সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে বস্তুটির ত্বরণ কি হবে? এখন দেখো ত্বরণের ক্ষেত্রে আমরা কি জানি, ত্বরণ মানেই হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন সময়। হ্যাঁ, ত্বরণ হইতে গেলে কোনো একটা বস্তুর বা একটা গাড়ির ত্বরণ হইতে গেলে সময়ের সাথে সাথে তার বেগের পরিবর্তন হবে। এটা হতে পারে বস্তুটি শূন্য বেগ থেকে বেগ বৃদ্ধি পাইছে, পরবর্তীতে বেগ পেয়েছে, আবার হচ্ছে কি ঊর্ধ্বতন বেগ থেকে বেগ ধীরে ধীরে কমে শূন্য পর্যন্ত পৌঁছাইছে, অর্থাৎ বেগের একটা পরিবর্তন হয়েছে। কিন্তু সময় সমবেগের ক্ষেত্রে বস্তুটি একটি নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু চলমান। হ্যাঁ, তার বেগের কিন্তু পরিবর্তন নেই, যেহেতু তার বেগের কোনো পরিবর্তন নেই তার মানে তার এখানে কোনো ত্বরণ নেই। যেহেতু ত্বরণ নেই তার মানে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 2 মিটার/সেকেন্ড সমবেগে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে 0। তোমরা এই জায়গায় ভুল করছো কি, তোমরা অনেকে এটা আনসার দিছো 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, বা কেউ দিছো হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। যেহেতু সমবেগ, তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ অলওয়েজ 0। ওকে, তো চলো আমরা নেক্সট এমসিকিউটা দেখি। 4 নং, 4 নং এমসিকিউটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড বেগে, 15 মিটার/সেকেন্ড বেগে চলমান বস্তু 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে?
5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এখন দেখো এখানে কি কি দেয়া আছে। উপাত্ত দেয়া আছে 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তু, বেগ দেওয়া আছে এবং হচ্ছে সময় দেওয়া আছে কত দূরত্ব অতিক্রম করে। তো এখন দেখো একটু আগে আমরা কি পড়ছি যে সমবেগে চলমান, হ্যাঁ। তো এখানে দেখো এখানে কিন্তু কাহিনী একই, এটাও কিন্তু সমবেগে চলমান, এখানে কিন্তু বেগের কোনো ধরনের পরিবর্তন হয়নি বা বলে না স্থির অবস্থান থেকে চলমান। সরাসরি বলছে কি 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তু 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে। তো যেহেতু এটা হচ্ছে সমবেগ, তো সমবেগের ক্ষেত্রে আমরা দূরত্ব কি দিয়ে বের করি? s is equal to vt, that means is equal to 75 মিটার। তো আশা করি বুঝতে পারছো। সমবেগ কথাটা উল্লেখ থাকলেই তোমরা s is equal to vt এই ইকুয়েশন অলওয়েজ ইউজ করতে হবে। আচ্ছা, তো চলো আমরা নেক্সট এমসিকিউটা দেখি 5। আচ্ছা, এবার 5 নং এমসিকিউটা দেখো যে বলা আছে 4.9 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় কি বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? খেয়াল করো, 4.9 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? তো এই যে মনে করো একটা বস্তু, এটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে ধরলাম এই জায়গায়, হ্যাঁ। তো এখন দেখো এটা কত বেগে নিক্ষিপ্ত করছে? 4.9 মিটার পার সেকেন্ড বেগে। এখন এই যে বস্তুটা উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এটার বেগ কিন্তু একদম শূন্য হয়ে যাবে, বস্তুটি গিয়ে এই জায়গায় থেমে যাবে, তারপর কি আবার পুনরায় নিচের দিকে নামতে শুরু করবে। তো এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এই সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এখানে বস্তুর বেগটি কত? বেগ কিন্তু শূন্য, এখানে বেগ শূন্য। যেহেতু এখানে বেগটা শূন্য, এই কারণে কিন্তু বস্তুটি এই অবধি ওঠার পর আর উপরে ওঠে নাই, তারপর কি ক্রমান্বয়ে আবার নিচের দিকে নামতে শুরু করছে। তো এটাই বলছে যে এত বেগে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ কত। তো এটা তো ইজি, এটা তো এই মানের কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর বেগ আমরা জানি অলওয়েজ শূন্য। তো এটার আনসার হবে 0 মিটার পার সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবার দেখো, এবার যদি আমরা 6 নং এমসিকিউটা দেখি। 6 নং এমসিকিউটা হচ্ছে যে 40 কেজি ভরের 40 কেজি ভরের একটি বস্তু সোজা খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো। ছুঁড়ে মারার 10 সেকেন্ড পর ভূমিতে পৌঁছায়। ভূমিতে পৌঁছায়, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, খেয়াল করো এই ম্যাথটাতে কি বলছে যে দেখো এই ম্যাথটাতে বলছে যে 40 কেজি ভরের একটি বস্তু সোজা খাড়া উপর দিকে ছুঁড়ে মারার পর 10 সেকেন্ড পর হচ্ছে ভূমিতে পৌঁছায়, তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এখন এটা যদি আমরা একটু কল্পনা করি, এই যে মনে করো একটি বস্তু এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে এই জায়গায়, উঠার পর সোজা খাড়া দেখে ছুঁড়ে মারার পর 10 সেকেন্ড পর আবার ভূমিতে পৌঁছায়, আবার বস্তুটি কি এখানে ওঠার পর আবার এই যে নিচে নেমে এখানে ভূমিতে পৌঁছাইছে। তো এই যে টোটাল এই যে উঠছে এবং নামছে, এই টোটাল সময়টা কত? 10 সেকেন্ড। এই টোটাল সময়টা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় আহ, কত উচ্চতায় উঠবে, মানে এই যে এইচটা, এই সর্বোচ্চ উচ্চতা কত, এইচ এর মানটা আমাদের বের করতে বলছে।
তো একটু খেয়াল করো, এই যে বস্তুটি এখান থেকে উঠে আবার হচ্ছে ভূমিতে ফেরত আসছে, তার টোটাল উড্ডয়ন কাল কত, সময়টা কত, 10 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময়টা কত, অর্ধেক। কেমনে অর্ধেক হচ্ছে বুঝতে পারছো? কারণ তার টোটাল সময়টা হচ্ছে 10 সেকেন্ড। মনে করো একটি বল উপর দিকে ছুঁড়ে মারছো, আবার উপর থেকে নিচে ফেরত আসছে, তো এই যে টোটাল উড্ডয়ন কালটা এটা কত, 10 সেকেন্ড। তাহলে যদি 10 সেকেন্ড, তাহলে সর্বোচ্চ উচ্চতা ওঠার ক্ষেত্রে একবার ওঠার ক্ষেত্রে 5 সেকেন্ড, পরবর্তী নামার ক্ষেত্রে আর হচ্ছে 5 সেকেন্ড। এটা যদি এভাবে চিন্তা করো যে ওঠার ক্ষেত্রে ধরলাম টি এর মানটা হচ্ছে ওঠার ক্ষেত্রে ধরলাম টি এর মানটা হচ্ছে T1, এবং সরি, এই ওঠার ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে T1 এবং নামার ক্ষেত্রে এটা হচ্ছে T2। তাহলে T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু কি, পূর্ণাঙ্গ সময় কত, 2T। একবার উঠলো একবার নামলো, তাহলে T1 T2 কত, 10 সেকেন্ড, 2T। তাহলে T ইজ ইকুয়াল টু 10/2 বা 5 সেকেন্ড। তো এতটুকু তো বুঝতে পারছো যে একবার সর্বোচ্চ উচ্চতা উঠতে হচ্ছে 5 সেকেন্ড এবং হচ্ছে নামতে হচ্ছে আর 5 সেকেন্ড, এই হচ্ছে টোটাল 10 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটাতে আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে আমাদের এইচ বের করার আগে আমাদের কি বের করতে হবে, আদিবেগটা বের করতে হবে। আমাদের তো আদিবেগটা জানা নেই, আমাদের আদিবেগটা বের করতে হবে। আমরা যদি এটা একটু লিখি, এখানে টি এর মানটা কত পাইলাম, টি এর মান 5 সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে 5 সেকেন্ড সময় লাগছে। এবার দেখো আমরা আদিবেগ বের করার ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি ইকুয়েশন জানি, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে, তার মানে এটা হচ্ছে ইউ মাইনাস জিটি। তাহলে এখান থেকে আমরা এই আদিবেগটা বের করব। শেষ বেগ তো আমরা জানি, সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ কত, একটু আগে আমরা দেখলাম না, 0। তো সেক্ষেত্রে বি এর মান কত, 0 ইউ মাইনাস জিটি। এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, দেখো ইউ ইজ ইকুয়াল টু জিটি। এটা বুঝছো? জিটি এই পাশে আসলে কি হয়, প্লাস জিটি, ইউ ইজ ইকুয়াল টু জিটি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করি, এই জি এর মান কত, 9.8, আর টি এর মান কত, 5। তাহলে ইউ এর মান হয় 49 মিটার পার সেকেন্ড। আমরা আদিবেগ পাইলাম। এখন দেখো আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করার ক্ষেত্রে আমাদের আমাদের সূত্রটা কি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি 49 মিটার পার সেকেন্ড, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা যদি আমরা একটু এখানে লিখি, দেখো এইচ ইজ ইকুয়াল টু ইউ এর মান কত, 49, টি এর মান 5 মাইনাস হাফ, জি এর মান কত, 9.8, টি এর মান কত, 5 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 122.5, তাহলে কত হয়, 245, তাহলে হয় 122.5 মিটার। তো এটার আনসার কত, 122.5 মিটার। তোমরা অনেকে এটার আনসার কি দিছো, 110 মিটার। জানি না এটা কিভাবে আসলো তোমাদের ক্যালকুলেশনে। তো এই ম্যাথটা দেখো, এই যে একটা শুরুতে কি করতে হবে, এই ম্যাথটা হচ্ছে দুইটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে তোমাদের আদিবেগটা বের করতে হবে, এবং আদিবেগটা বের করার ক্ষেত্রে তোমাদের যে সময়টা, এই সময়টা কিন্তু 10 সেকেন্ড ধরলে হবে না। 10 সেকেন্ডটা হচ্ছে কি, টোটাল উড্ডয়ন কাল, উঠছে নামছে, কিন্তু তোমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে তোমাদের সময়টা ধরতে হবে কি, অর্ধেক, উড্ডয়ন কালের অর্ধেক, তার মানে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কত সর্বোচ্চ উচ্চতায় কতটুকু উঠছে সেটা তোমাদের বের করতে হবে, এবং সেই ক্ষেত্রে তোমাদের আদিবেগটা বের করতে হবে। আদিবেগটা বের করার পর হচ্ছে তোমাদের সর্বোচ্চ উচ্চতার ইকুয়েশনটা বসাইতে হবে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তোমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত বস্তুর বেগ 54 কিলোমিটার পার হাওয়ার হলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়। ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত বস্তুর বেগ
পার হাওয়ার হলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? আচ্ছা, একটু আগে যে ম্যাথটা করাইলাম, তোমাদের এই ম্যাথটা একই, একদম একদম সেম। দেখো যে কি বলছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত আমাদের টি বের করতে বলছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? আমাদের এখানে আদি ব্যাগটা, এই ব্যাগটাতে আছে, ব্যাগটা আমাদের কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে এটা কত হয়? মিটার পার সেকেন্ডে নিলে আদি ব্যাগটা হচ্ছে 54, কিলোমিটারকে মিটারে নিলে 1000 দিয়ে গুণ, এবং ঘন্টাকে সেকেন্ডে নিলে 3600 দিয়ে ভাগ। তাহলে কত হয়? 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ। তাহলে আমরা জানি b is equal to u minus gt। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সময়টা বের করি, তাহলে u minus v বাই মাইনাস g। u এর মান কত? u এর মান হচ্ছে 15, v এর মান সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, g এর মান হচ্ছে 9.8। তাহলে সময় কত? সময় হচ্ছে 15/9.8, তার মানে 1.53 সেকেন্ড। এই যে এখানে মাইনাসটা না, সময়ের ক্ষেত্রে তো ঋণাত্মক ধনাত্মক কোনো ব্যাপার না, এটা না দিলেও চলবে। তাহলে তোমাদের উত্তরটা হচ্ছে t is equal to 1.53 সেকেন্ড, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত বস্তুর বেগ 54 কিলোমিটার পার হাওয়ার হলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? 1.53 সেকেন্ড। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট এমসিকিউটা হচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি? হ্যাঁ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি? দেখো এখানে তোমাদের এমসিকিউতে যে অপশনগুলো ছিল, সরল রৈখিক, চলন, এরপর হচ্ছে তোমার পর্যায়বৃত্ত, আর হচ্ছে সরল। এখন দেখো হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণটা হয়, এই যে মনে করো হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণটা হয়, এটা কিন্তু পুনরাবৃত্তি ঘটে। যেমন হচ্ছে যে অলিন্দের একবার হচ্ছে সংকোচন হয়, নিলয়ের প্রসারণ হয়, আবার নিলয়ের সংকোচন হয়, নিলয়ের প্রসারণ হয়। এই যে একটা পর্যায়ক্রমে যে একটা পুনরাবৃত্তি ঘটতেছে, এই পুনরাবৃত্তির কারণে, নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তির কারণে এটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তার মানে সঠিক উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। এরপর যদি আমরা যাই নেক্সট এমসিকিউতে, সেটা হচ্ছে তোমাদের 9 নং, যে স্থির অবস্থান হতে, দেখো স্থির অবস্থান হতে যাত্রা করা একটি গাড়ি 1 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে এবং 20 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়। তাহলে গাড়িটির ত্বরণ কত? তাহলে দেখো গাড়িটি স্থির অবস্থান হতে, মানে গাড়িটির আদিবেগ 0। তারপর কি বলছে? 1 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, তাহলে সময়টা হচ্ছে 1 সেকেন্ড। দূরত্বটা কি? 10 মিটার। এবং এই গাড়িটি হচ্ছে শেষ বেগ হচ্ছে v is equal to 20 মিটার পার সেকেন্ড। এখন ত্বরণের ইকুয়েশন আমরা কি জানি? a is equal to v minus u by t। তাহলে আমরা যদি এটা বসাই, শেষ বেগ 20, আদি বেগ হচ্ছে 0, সময় হচ্ছে 1, তাহলে a is equal to 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা অনেকেই এটা ভুল করছো, এটা তোমরা দিছো কি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা তো এই যে ত্বরণের যে সিম্পল ইকুয়েশন, এটা বসাইলে হয়ে যায়। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এরপর আমরা দেখবো হচ্ছে 10 নং এমসিকিউ। এরপর আমরা দেখবো 10 নং এমসিকিউ। সেটা হলো যে পড়ন্ত বস্তু কে প্রদান করেন? পড়ন্ত বস্তু কে প্রদান করেন? একটু আগে আমরা বললাম বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তু 3টি সূত্র প্রদান। দেখো এরপর হচ্ছে 11 নং এমসিকিউতে কি বলা আছে, যে অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ কত, যার উড্ডয়নকাল হচ্ছে 2 সেকেন্ড, আদিবেগ হচ্ছে 0। এখানে একটু খেয়াল করো, এই কোশ্চেনটাতে একটু ভুল আছে। যেমন বলছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে, এটা আসলে কোশ্চেনটাতে একটু ভুল আছে, টাইপিং মিস্টেক। এটা হবে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এই কোশ্চেনটা এমন হবে যে পড়ন্ত বস্তুর শেষ বেগ কত, যার উড্ডয়নকাল 2 সেকেন্ড, আদিবেগ হচ্ছে 0। তাহলে মনে করো এই যে একটা, মনে করো যে বিল্ডিং,
এখান থেকে মনে করো এই বস্তুটি যে এখানে নিচে ফেলা হয়েছে, এটার শেষ বেগ কত, আদি বেগ 0, শেষ বেগ কত, সময় লাগছে কত 2 সেকেন্ড। সেক্ষেত্রে আর অভিকর্ষ ত্বরণ g is equal to 9.8 আমরা জানি। তাহলে শেষ বেগের সূত্র আমরা কি জানি, b is equal to u plus gt। এখানে প্লাস কেন হবে, কারণ এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের দিকে, কোয়েশ্চেন এটা ভুল আছে। তো দেখো, তাহলে আদি বেগ হচ্ছে 0, g হচ্ছে 9.8, t হচ্ছে 2, তাহলে b is equal to 19.6 মিটার পার সেকেন্ড। এরপরে ওটা অনেকে সঠিক উত্তর দিছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কোয়েশ্চেনটা এটাতে একটু ভুল আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যাই 12 নং কোয়েশ্চেন, যেটা হচ্ছে স্প্রিং দিয়ে দোলাইমান বস্তুর গতি কোন ধরনের গতি। স্প্রিং দিয়ে দোলাইমান, দেখো এই যে মনে করো একটি স্প্রিং, এই যে একটি স্প্রিং, এখানে একটা ভর দিয়ে দিলাম। এই ভরটাকে যখন তুমি দোলাইতেছো, তো দেখো একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু বস্তুটি একটা নির্দিষ্ট বিন্দু অব্দি উঠতেছে আবার নামতেছে, একটা বিন্দুকে কেন্দ্র করে। তো এই যে দেখো যে প্রতিনিয়ত একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা বস্তুটি হচ্ছে তার সরণের পরিবর্তন, তার স্থানে পরিবর্তন ঘটছে। তো সেটা কেমন, সেটা হচ্ছে স্পন্দিত হচ্ছে। তো যেহেতু এটা স্পন্দিত হচ্ছে, সে কারণে এই গতিটা হচ্ছে এক ধরনের কি, সরল স্পন্দন গতি। এবং এই স্পন্দনটা কিন্তু সরল রৈখিক পথে। এই যে দেখো এটা হচ্ছে কি উপর দিকে আর নিচের দিকে, এটা হচ্ছে উপর দিকে নিচের দিকে, যে কারণে এটা হচ্ছে সরল স্পন্দন গতি। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো তোমাদের 13 নং এমসিকিউটা হচ্ছে এরকম, যে একটি গাড়ি 5 মিটার সরল পথে সামনের দিকে গেল এবং সেখান থেকে 3 মিটার ফেরত আসলো, তাহলে তার সরণ কত। তো তুমি যদি এভাবে চিন্তা করো, এই যে মনে করো একটি গাড়ি, এই যে একটি গাড়ি 5 মিটার, এই যে মনে করো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এই এ থেকে সি এই টোটাল দূরত্বটা হচ্ছে 5 মিটার, এবং সি থেকে আবার ব্যাক করে গাড়িটি 3 মিটার পেছনে আসছে বি বিন্দুতে। তাহলে বিসি কত, বিসি হচ্ছে 3 মিটার। তাহলে গাড়িটির সরণ কত। এখন দেখো এখানে বলছে কি সরণ, তাহলে সরণের ইকুয়েশনে আমরা কি জানি, সরণ মানে কি, সরণ মানে হচ্ছে প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে যে সরল রৈখিক পথে ক্ষুদ্রতম দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। এখন এ বিন্দু থেকে গাড়ি যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছাইছে 5 মিটার, সি বিন্দু থেকে আবার বি বিন্দুতে ফেরত আসছে। তাহলে তার যদি সরণের সংজ্ঞা অনুযায়ী আমরা চিন্তা করি, তাহলে প্রারম্ভিক অবস্থান হতে আহ, প্রারম্ভিক অবস্থান হতে সর্বশেষ অবস্থানে সরল রৈখিক পথে যে ক্ষুদ্রতম দূরত্ব অতিক্রম করে, এই ক্ষুদ্রতম দূরত্বটা কত, 5 - 3 = 2 মিটার। কিন্তু যদি বলতো গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে কত হইতো, অতিক্রান্ত দূরত্ব হইতো 5 + 3 = 8 মিটার। তো এটা হচ্ছে সরণ আর দূরত্বের হচ্ছে পার্থক্য। এরপর তোমাদের নেক্সট দেখো যে 14 নং এমসিকিউতে কি বলা আছে, অসমবেগে বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি পরিবর্তন ঘটে। এখন দেখো অসমবেগ মানে কি, যে বস্তুটির যে বস্তুটির বেগের পরিবর্তন হয়। ধরো বস্তুটি এই অবধি গেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, এই অবধি গেছে 4 মিটার পার সেকেন্ড, এখানে গিয়ে আবার 0 মিটার পার সেকেন্ড, এখান থেকে আবার মনে করো এখানে 10 মিটার পার সেকেন্ড। তো এই যে দেখো বস্তুটির প্রতি সময়ে সময়ে তার কি বেগের পরিবর্তন ঘটছে। যেহেতু বেগের পরিবর্তন ঘটছে, তার মানে এটা সমবেগ না, বেগটা পরিবর্তনশীল এবং এটা হচ্ছে অসমবেগ। এবং সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তোমাদের অপশনে দেওয়া আছে, যে বেগের মানের পরিবর্তন হয়, বেগের দিকের পরিবর্তন হয়, বেগের মান ও দিকের পরিবর্তন হয়, কোনো কিছুর পরিবর্তন হয় না। যেহেতু অসমবেগ, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে না। এই যে দেখো 2 থেকে 4, 4 থেকে 0, 0 থেকে আবার 10, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হয়। আবার বেগ কিন্তু একটি ভেক্টর রাশি, তাই না। তো বেগ যেহেতু একটি ভেক্টর রাশি, তো আমরা ভেক্টর রাশি কি জানি, ভেক্টর রাশি হচ্ছে মান ও দিক উভয় আছে। যেহেতু এখানে দেখো বেগের হচ্ছে মানের পরিবর্তন হইতেছে এবং বেগের যেহেতু দিক আছে, তার মানে কি এটা দিকও পরিবর্তন হচ্ছে। তো সেই কারণে বেগ এবং দিক উভয় পরিবর্তন হয়। তাহলে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে 3, অর্থাৎ সি।
বেগ ও বেগের মান ও দিক উভয় পরিবর্তন হয়। সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে তোমাদের 15 নং এমসিকিউ। 15 নং এমসিকিউটা কি, যে ঘুরন্ত চাকা বিবেচনা না করলে সোজা রাস্তায় চলমান গাড়ির গতি কোন ধরনের গতি? অপশনে কি কি আছে? চলন গতি, ঘূর্ণন গতি, তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর হচ্ছে সরল স্পন্দন গতি। তখন খেয়াল করো যে এটার সঠিক উত্তর কি? সঠিক উত্তর চলন গতি। কেন বলছে? যে এই যে একটা গাড়ি, মনে করো গাড়িটা চিন্তা করো, এই যে একটা গাড়ি, এই গাড়িটার ঘুরন্ত চাকা বিবেচনা করতে না বলছে। তাহলে দেখো চলন গতির উদাহরণ আমরা কি জানি, যে কোনো বস্তুর প্রত্যেকটি কণা একই সময়ে, একই সাথে, একই দিকে যে অবস্থানে পরিবর্তন হয় গতির কারণে, সেটা হচ্ছে চলন গতি। তো এই চাকা যদি বিবেচনা না করি, গাড়ির বাকি বডির প্রত্যেকটা পার্টস কিন্তু একই রকম আছে এবং হচ্ছে একই দিকে একই সময়ে একই পথ অতিক্রম করছে, তো সেই কারণে এটা হচ্ছে চলন গতি। আর অন্যান্য অপশনগুলো কি? ঘূর্ণন গতি। অবশ্যই চাকা বিবেচনা না করতে বলছে, তাহলে এটা ঘূর্ণন গতি না। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি একটু আগে আমরা ডেফিনেশন দেখছি, যে হার্টের যে সংকোচন প্রসারণের গতি, যেমন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর কি পুনরাবৃত্তি হয়, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর হচ্ছে সরল স্পন্দন গতি, যেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বস্তুর ওই স্থানটা বারবার কি পরিবর্তন হয়, অর্থাৎ স্পন্দন হয়, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। তো এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে চলন গতি। এরপর যদি আমরা 16 নং দেখি, 16 নং এমসিকিউটা হচ্ছে, একটি বালক 50 মিটার ব্যাসার্ধের, দেখো এই যে 50 মিটার ব্যাসার্ধের একটি মাঠে 3 পাক ঘুরলে তার স্মরণ কত হয়? তো এই যে মনে করো এটা এ বিন্দু, এ বিন্দু থেকে বালকটি এই যে মনে করো একটা পাক দিছে, তারপর দ্বিতীয় পাক, তারপর তৃতীয় পাক, তৃতীয় পাক দিয়ে কোথায় আসছে? আবার কিন্তু সেই ঘুরে ফিরে এ বিন্দুতে আসছে। তো স্মরণের ক্ষেত্রে কি? স্মরণের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে যে প্রারম্ভিক অবস্থান হতে চূড়ান্ত অবস্থানে যে সরল রৈখিক পথে ক্ষুদ্রতম পথ অতিসরণ করে। যেহেতু ক্ষুদ্রতম পথ, তার মানে এ থেকে আবার এ বিন্দুতে ফিরে আসছে, তার মানে তার আলটিমেট সরণ কত? 0। আলটিমেট সরণ হচ্ছে 0 মিটার। তারপর দেখো তোমাদের 17 নং এমসিকিউটা হচ্ছে, যে ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা কোনটি? আচ্ছা, ত্বরণের ইকুয়েশন আমরা কি জানি? a = b - u / t, তাই না? b মানে কি? বেগ বাই সময়। বেগের আমরা একক কি জানি? বেগের মাত্রা কি জানি? বেগের মাত্রা হচ্ছে, এই যে দেখো, দূরত্ব বাই সময় না বেগের, তাহলে দূরত্ব কি? লেন্থ l, সময় হচ্ছে t, তার মানে বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1। তাহলে বেগের মাত্রা যদি আমরা বসাই lt ইনভার্স 1, সময়ের মাত্রা হচ্ছে t, তাহলে আলটিমেটলি ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 4, lt ইনভার্স 2। তারপরে দেখো তোমাদের 18 নং এমসিকিউটা হচ্ছে, নিচের কোনটি ভেক্টর রাশি? তো সেটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বল। কারণ কি? বলের বলের ভেক্টর রাশি সংজ্ঞা আমরা কি জানি? যার হচ্ছে মান ও দিক উভয় আছে। তো তুমি যখন কোনো একদিকে ফোর্স প্রয়োগ করবা, বল দিবা, সেক্ষেত্রে বলের একটা নির্দিষ্ট মান আছে এবং হচ্ছে নির্দিষ্ট একটা দিক আছে, যে কোন দিকে তুমি বলটা প্রয়োগ করছো। তো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর বাকি সব যা আছে, যেমন কাজ, তারপর হচ্ছে তাপমাত্রা, বল, সেগুলো হচ্ছে সবগুলা স্কেলার রাশি। তারপর হচ্ছে 19, যে একটি গাড়ি স্থির অবস্থান হতে 8 মিটার সোজা উত্তর দিকে, সেখান থেকে পূর্ব দিকে 6 মিটার যাত্রা করলে সরণ কত হয়? দেখো ম্যাপের ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। তো কি বলছে? যে একটি গাড়ি 8 মিটার হচ্ছে সোজা উত্তর দিকে, 8 মিটার উত্তর দিকে, তারপর পূর্ব দিকে 6 মিটার, তাহলে গাড়িটির সরণ কত? তাহলে সরণের ডেফিনেশন অনুযায়ী এখানে সরণ কোনটা হবে? সরণ কি এটা হবে? না। কারণ কি? সরণ হচ্ছে প্রারম্ভিক অবস্থান হতে চূড়ান্ত অবস্থানে সরল রৈখিক পথে ক্ষুদ্রতম যে দূরত্ব। অবশ্যই
পথটা হতে হবে সরলরৈখিক। এটা তো বক্ররেখা হয়ে গেছে। তো সরলরৈখিক ক্ষেত্রে ক্ষুদ্রতম কোনটা হবে? এই যে এটা। একে তো হচ্ছে সরলরৈখিক, দ্বিতীয় হচ্ছে ক্ষুদ্রতম পথ। তো এখন দেখো, এই যে এখানে দেখো যে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে সমকোণী, আর এটা হচ্ছে কি 90 ডিগ্রি। হ্যাঁ, তো এই কোণের বিপরীত বাহু এটা কি? এটা হচ্ছে লম্ব। তাহলে এই যে আমার বের করতে হবে কি, এটা যদি ও ধরি, এটা হচ্ছে এ, ও এর মানটা বের করতে হবে, ও এর দূরত্বটা বের করতে হবে। তাহলে এখানে আমরা পিথাগোরাসের যে সূত্র বা উপপাদ্য, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে ও এটা কি? ওটা হচ্ছে লম্ব স্কয়ার। আর অতিভুজ কত? দেখো 8 স্কয়ার, আর ভূমি স্কয়ার হচ্ছে, সরি, হ্যাঁ, লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দেখো 6 স্কয়ার। তাহলে এখন দেখো, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হয়? 64, 36 y is equal to 100, তাহলে কত? 10 মিটার। তাহলে সঠিক উত্তর কত? 10 মিটার। যে পরন্ত বস্তুর সূত্র নিচের কোনটি সঠিক? এখানে অপশন কি কি দেওয়া আছে? b is equal to t স্কয়ার, h is equal to t স্কয়ার, তারপর h is equal to t, এবং t is equal to v। তোমাদের একটু আগে যে গ্যালিলিওর তিনটা সূত্র, পরন্ত বস্তুর সূত্র দেখাইছিলাম, যেখানে দ্বিতীয় সূত্রে কি বলা আছে যে স্থির অবস্থান হতে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তু টি সময়ে প্রাপ্ত বেগের সমানুপাতিক, অর্থাৎ বি ভেরিসেস টি। আর তৃতীয় সূত্রে কি, যে উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে এইচ ভেরিসেস টি স্কোয়ার। তাহলে কোনটা সঠিক? এই যে এইচ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, এটা এখানে স্কোয়ার হবে না, তার মানে এটা ভুল। তারপর তোমাদের 21 নম্বর এমসিকিউটা হচ্ছে যে নিচের কোনটি স্কেলার রাশি? যেটা তোমরা সবাই জানো যে কাজ, শক্তি, এগুলো হচ্ছে স্কেলার রাশি, আর সরণ, ত্বরণ, বল সবগুলো ভেক্টর রাশি। এরপর হচ্ছে 22 নম্বর তোমাদের এমসিকিউটা হচ্ছে যে 34 কিলোমিটার পার হাওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড? এটা বের করার নিয়ম হচ্ছে কিলোমিটারকে মিটারে নিতে হবে 1000 দিয়ে গুণ, আর আওয়ারকে তোমাদের সেকেন্ডে নিতে হলে, ঘন্টাকে সেকেন্ডে নিতে হলে 3600 দিয়ে ভাগ। তাহলে কত হয়? 9.45 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমাদের পরবর্তী এমসিকিউ 23, যেখানে বলা আছে যে মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময়ে যথাক্রমে দূরত্বের অনুপাত কত? তো গ্যালিলিওর তৃতীয় সূত্রে আমরা কি জানি? মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ভেরিসেস টি স্কোয়ার। যেহেতু অতিক্রান্ত দূরত্বের অনুপাতের কথা বলছে, তাহলে এইচ ওয়ান ইজ ইকুয়াল টু কত? টি ওয়ান স্কোয়ার। টি ওয়ান এর মান কত? 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। h2 is equal to t2 square is equal to 2 square is equal to 4, h3 is equal to t3 square 3 square is equal to কত? 9। তাহলে অনুপাতটা কত হবে? 1:4:9। তোমাদের 24 নম্বর এমসিকিউটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? হ্যাঁ, অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার দেখো, আমরা বেগ কি জানি? বেগ হচ্ছে সরণ বাই সময়। আর দ্রুতি কি? দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এখানে কিন্তু এটাই বলছে যে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে দ্রুতি। সরণ, সময়ের সাপেক্ষে সরণের হার হলে সেটা হচ্ছে বেগ, আর দূরত্বের হার হলে সেটা হচ্ছে দ্রুতি। তোমাদের সর্বশেষ এমসিকিউ 25, সেটা হচ্ছে যে কোনো বস্তুকে অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের মানের সমান বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে কতক্ষণ পর ভূমিতে পৌঁছাবে? তো দেখো, এই যে মনে করো একটা বস্তু, সেটা অভিকর্ষ ত্বরণের সমবেগে, অভিকর্ষ ত্বরণ কত? অর্থাৎ জি ভেরিসেস ইউ, তার মানে আদিবেগ কত বলছে? 9.8। এত বেগে নিক্ষিপ্ত বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে কতক্ষণ পর ভূমিতে পৌঁছাবে? অর্থাৎ টোটাল উড্ডয়নকালটা বের করতে বলছে, টি এর মানটা বের করতে বলছে। তাহলে এই যে দেখো, 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হলে তার সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, এবং এই ভূমিতে পৌঁছানোর মুহূর্তে তার টোটাল উড্ডয়নকালটা কত হবে? আমরা যদি এখানে
সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পড়ন্ত বেলা তার যে সময়টা সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হবে যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে জিটি। তাহলে এখান থেকে যদি আমরা টিটা বের করি তাহলে কত হয়, শেষ বেগ হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় 0, তার মানে ইউ মাইনাস 0/9.8। তাহলে এখানে ইউ এর মান কত, 9.8, 9.8/9.8। তাহলে টি এর মান কত, 1 সেকেন্ড, অর্থাৎ একবার উঠতে তার সময় লাগে 1 সেকেন্ড। তাহলে আরেকবার নিচে নামতে কত লাগবে, আরো 1 সেকেন্ড। তাহলে টোটাল তার উড্ডয়নকাল সময় কত, 2 সেকেন্ড। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু ভূমিতে আহ, স্পর্শ করার মুহূর্তে তার টোটাল সময় হচ্ছে 2 সেকেন্ড। তো সঠিক উত্তর হচ্ছে 2 সেকেন্ড। তো আশা করি এই প্রত্যেকটা এমসিকিউ সলভ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমাদের কোনো একটা এমসিকিউতে প্রবলেম থাকে এরপরও, তাহলে তোমরা অবশ্যই গ্রুপে সে বিষয়ে অবশ্যই জানাবা। তাহলে আমি চেষ্টা করবো পরবর্তীতে এটা আরো ইন ডিটেলস তোমাদেরকে সলভ দেওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।